আমার মেয়ের জামাই আমার সঙ্গে এই কাজটা করবে, আমি কখনোই এইটা ভাবতে পারি নাই। আসলে যে জামাইকে আমি এতটা বিশ্বাস করেছি, আমি আমার নিজের মেয়েরকে তার কাছে সঁপে দিয়েছি, সেই জামাই কিনা আমার সঙ্গে এইটা করবে, হ্যাঁ? এইটা কখনোই আমার বিশ্বাস হচ্ছিল না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকের নতুন আর একটা টুইস্টে ভরা গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আমি জানি আজকের সংলাপটি তোমাদের অনেক অনেক বেশি পছন্দ হবে। আজকের আমাদের মা মেয়ের একটি কাহিনী, নতুন একটা জীবন। আর আজকের সংলাপটি হচ্ছে একদমই বাস্তব একটি গল্প। তাহলে চলো শুরু করি, এত পেঁচাল না পেরে। আমি জানি আজকের সংলাপটি শুনলে তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আমার নাম হচ্ছে শারমিন। আমার খুবই অল্প বয়সে বিয়ে হয় বন্ধুরা। আসলে যখন আমার বিয়ে হয়, বিয়ের আগের কথা, ঘটনাটা, বিয়ে হওয়ার আগে আমি আসলে ভাবতাম বিয়ে না জানি কত মজা, হ্যাঁ। আমি আসলে যাকে চিনি না, যার সঙ্গে কখনো দেখা হয় নাই, সেই মানুষটার সঙ্গে আমি থাকবো একসাথে, কত কিছু ভাবতাম। এই মানুষটা আমাকে কি বলবে, কিভাবে নিবে, এই মানুষটাকে কি আমি খুশি করতে পারবো? মনের ভিতরে হাজারো প্রশ্ন। আর আমার বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ। তারপর হঠাৎ করেই আমার বাবা এসে একদিন বলতেছে, হ্যাঁ রে মা শারমিন, তোর জন্য তো আজকে একটা জামাই দেখে আসলাম। শোন, আগামী সপ্তাহে ছেলের বাড়ির পক্ষ থেকে তোকে দেখতে আসবে। আর জামাইটা অনেক সুন্দর, হ্যান্ডসামও আছে। জামাইটা আবার সৌদি আরবে থাকে, বুঝছিস? মারে, বিয়ের পরে তোকে নিয়ে তারা, বুঝছিস, মেয়ের এই ছেলে ছেলেপক্ষ তোকে সৌদি আরবে নিয়ে হজেও যেতে পারে। এই কথা শুনে বন্ধুরা, আমি যে এতটা আত্মহারা হয়েছি, হ্যাঁ, এত বেশি খুশি হয়েছি যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আরে আমি তো অনেক খুশি, হ্যাঁ। জামাই আমার সৌদি আরবে থাকে, আর বিয়ের পর আমাকেও সৌদি আরব নিয়ে যাবে। ও মাই গড! এত উচ্ছ্বাসিত হয়েছিলাম বন্ধু, মানে বলার বাইরে। আমার বান্ধবীরা সবাই আমাকে টিটকারি মস্কারি করতো। সবাই আমাকে বলতো, কিরে বান্ধবী, কি ব্যাপার, তোর তো কপাল খুলে গেল। আমি তাদেরকে বললাম, কিভাবে? তারা বলল, ও মা, বাজা মাছটা বুঝি উল্টে খেতে পারো না, হ্যাঁ। আমি আসলে সবকিছু বুঝতেছি, কিন্তু বান্ধবীদের সঙ্গে একটু মজা নিচ্ছিলাম। আমি বললাম, কেমন? তারা বলতেছে, ও, শুনলাম দুলাভাই নাকি অনেক সুন্দর, হ্যান্ডসাম, তারপর আবার বিদেশি। তুই তো তাহলে মোবাইলও চালাতে পারবি, টিকটকও করতে পারবি, আর তোর মনের আশাগুলো পূরণ হবে। তা বান্ধবী, বাসর রাতে তোরা কি করিস না করিস, একটু আমাদেরকে দেখাস দুলাভাই কেমন পারফরমেন্স করে, হ্যাঁ। কি আর বলবো, আবার বান্ধবীরা অনেক দুষ্টু, বুঝছো, কিন্তু তাদের মন মানসিকতা অনেক ভালো। ওদেরকে আমি আমার সবসময় সুখে দুঃখে সবসময় তাদেরকে আমি পাশে পেয়েছি। তো আগামী সপ্তাহ শুক্রবারে আমার যে হবু হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, তারা সবাই আমাকে দেখতে আসলো। মাশাল্লাহ, তারা তো আমাকে প্রথম দেখাতেই, আমি তাদের সিলেক্টেড পাত্রী, তারা আমাকে পছন্দ করে ফেলেছে। আর কেনই বা পছন্দ করবে না? আমার বয়সটা তো 20 বছর, আর দেখতে অনেকটা গুলুমুলু টাইপের, আর খুব সুন্দরী। আর আমি কিন্তু বেশ হিজাব পরি, যেটা দেখেই আমাকে পছন্দ করে ফেলেছে। আরে, আমি রান্না বান্না থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা আমি পারি না। আহা, তো বন্ধুরা, আসলে আমাদের বিয়ে হয়ে গেল। তো বাসরাতে আমার জামাই আমাকে বলল, আচ্ছা শারমিন, তোমার ইচ্ছে কি? তুমি আসলে কি খেতে ভালোবাসো? দেখো, আমি তো প্রবাসে থাকি, তাই আমি তো 3 মাসের ছুটি নিয়ে এসেছি। তাই আসলে এত সময় নেই আমার হাতে যে তোমার খোঁজখবর নিব, বা আসলে এত কিছু। আর আমার আসলে কোনো বাইটাই কেউ নেই, তো যেই কারণে আসলে বিয়ের সব অনুষ্ঠান, সব কিছু দায়বার দায়িত্ব আমাকেই নিতে হয়েছে। আমি বললাম, ওগো, আমার তো কোনো ইচ্ছে বা কোনো চাহিদা, আমার তো কোনো কিছুই নেই। আমার তো এখন নতুন জীবন শুরু। আসলে এখনই হচ্ছে আমার আসল জীবন শুরু। আমি আমার জীবনটা আপনাকে দান করে দিলাম। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধুমাত্র আপনার সঙ্গেই আমি কাটাতে চাই। আর আপনার পায়ের নিচেই শুধু আমাকে একটু জায়গা দিলেই হবে। আমি আর বেশি কিছু চাই না। তারপর আমি তাকে পা ছুঁয়ে সালাম করলাম, তার কপালে একটা চুমু খেলাম, তাকে একটু জড়িয়ে ধরলাম, আরও অনেক কিছুই। আমার আসলে
সত্যি কথা বলতে একটু লজ্জা লজ্জাও লাগতেছিল। সে আমাকে বলল, ওগো শুনো, তারপর আসলে সত্যি কথা বলতে আমার হাজবেন্ডের মনটা খুবই ভালো। আর সে মানুষটাও দেখতে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। সে বাসরাতেই আমাকে বলে, তোমার কি চাহিদা আছে, তোমার স্বপ্ন কি? সে আমার সব চাহিদা পূরণ করবে, আমার সব স্বপ্ন পূরণ করবে। আমি তাকে সোজাসাপটা বলে দেই, দেখো, আমার কোনো চাহিদা নেই, আমার কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন হচ্ছে তুমি। এখন আমার নতুন জীবন। আমি আমার মা বাবাকে ফেলে রেখে শুধুমাত্র তোমার কাছে এসেছি। এখন তুমি আমাকে যেভাবে চাইবে সেভাবেই পাবে। তোমার যা ইচ্ছা তুমি আমাকে সেভাবেই এ ভালোবাসতে পারো, তোমার নিজের করে নিতে পারো। আমি আজকে থেকে, আমার হয়তো দেহটা আলাদা, কিন্তু আমার মন প্রাণ সব কিছু আজকে থেকে শুধুমাত্র তোমার। তোমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। যখন আমি কবুল বলেছিলাম তখনই আমি আমার নিজেকে তোমার করে সঁপে দিয়েছি। আমার হাজব্যান্ড এই কথাটা শোনার পর সে যে এত খুশি হয়েছে, হ্যাঁ, সেইটা আর কি বলতে। সে আমাকে ওই দিন রাতে অনেক আদর করেছে। বিশেষ করে সে আমাকে বলেছিল, জানো শারমিন, আজকে না আমি খুব ক্লান্ত, আজকে তোমার সঙ্গে অতটা পারবো না, কিন্তু একটু তো দিতেই পারে। সো সে আমাকে সেদিন রাতে অনেকক্ষণ আদর করেছে। তো এত আদর করেছে যে এটা তোমাদেরকে আর বলতে পারলাম না। তো পরের দিন সকালে বৌভাত অনুষ্ঠান হবে। বৌভাত অনুষ্ঠানে সে নিজেই সব কাজকর্ম সেরে নিল এবং আমার মা বাবা সবাই আসলো। আমার সবাই আমাকে দেখতে আসলো। বৌভাত অনুষ্ঠানে আমার বান্ধবীরা আসলো। আর বান্ধবীদের কথা আর কি বলবো, তারা এসে আমাকে বলতেছে, বান্ধবী কিরে, হ্যাঁ, কিভাবে, কয়বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে কি ভূমিকম্প হয়েছিল নাকি ঝড় বৃষ্টি তুফান আসছিল? আরে আমার বান্ধবীরাও না আর ভালো হইল না, তারা যে কি বলে না, আমার আসলে লজ্জাই হচ্ছিল তখন। তারপর আমার বান্ধবীরাও চলে গেল। এরপর এই স্বামীর এই ৩টা মাস সে আমাকে কক্সবাজার, সিলেট, এরপর ঢাকা, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে, এমন কোনো জায়গায় বাদ নেই, হানিমুন থেকে শুরু করে সব কিছু, অনেক আনন্দ, অনেক, আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় আমার জীবনের মানে সবচেয়ে বেশি সুখ আনন্দ এখনই আমি পেতে যাচ্ছি। আমি আমার জীবনে এত আনন্দ পাই নাই। তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাস, মানে আমি অনেক আদর যত্নে, অনেক ভালোবাসা পেয়েছি তার কাছ থেকে। দিন যতই যাচ্ছে ততই যেন তার সময় গড়িয়ে আসতেছে। কেন? সে হচ্ছে একজন প্রবাসী। ৩ মাসের ছুটি নিয়ে এসেছিল, আবার আসবে সেই ৫ বছর পরে। সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে। সে আমাকে বলতেছে, তোমার যা ভালো লাগবে, যেখানে ঘুরতে মন চায়, যা খেতে মন চায়, যত টাকা লাগে তুমি আমার কাছে বলবে। হ্যাঁ, তুমি আমার মা বাবা কে কখনো কষ্ট দিবে না। এইরকম অনেক কথাই বলতেছে। ইমোশনাল হয়ে গেলাম তার কথাগুলো শুনে। তারপর আমি তাকে বললাম যে, না না না, আমি তোমার মা বাবাকে কখনোই কষ্ট দিব না। আমি তাদেরকে আমি আমার নিজের মা বাবা বলে জানি বা সম্মান করি, স্নেহ করি। এরকম করতে করতে প্রায় ৩ মাসের কাছাকাছি চলে আসলো। দিন যত যাচ্ছে তত যেন আমার ভেতরটা কেন জানি একটা অশান্তি সৃষ্টি হচ্ছে। বুকের ভিতরে অনেক কষ্ট হচ্ছে, ডকবক হচ্ছে। এই মানুষটার সাথে এতটা দিন সময় কাটিয়েছি, এত আনন্দ উল্লাস করেছি, তাকে এত কাছাকাছি দেখেছি। সেই মানুষটা এখন আমাকে ছেড়ে আসলে দূর প্রবাসে এত দূরে চলে যাবে। দেখতে দেখতে চোখের পাতায় কখন যে ৩টা মাস হয়ে গেল নিজেও আসলে কোনো কিছু বুঝি নাই। এত সুখে, এত আনন্দে, এত উল্লাসে ছিলাম। ৩টা মাস আমার কাছে মনে হয়েছে ৩টা বছরের মতো সমান। তো কিছু তো করার নেই আসলে। যাদের পেট আছে এবং যদি আপনাকে খাবার খেতে হয়, পরিশ্রম করতে হয়, তাহলে তো বিদেশ যেতেই হবে। এবং যেহেতু প্রবাসী জামাই বিয়ে করেছি, সেই কষ্টটা তো অবশ্যই মেনে নিতে হবে। তারপরে আমার জামাই যেদিন বিদেশে যাবে, সৌদি আরব যাবে, যাওয়ার আগের দিন রাতে সে আমাকে অনেক আদর করেছে। সেদিন সারা রাতে সে একটুকু ঘুমায় নাই। সেদিন সে আমাকে বলেছে, আজকে তোমাকে ৫ বছরের আদর যত সুহাগ, তোমাকে আমি সব কিছু আজকে একদিনেই করে দিয়ে যাব এবং তুমি আমার স্মৃতি নিয়ে এই ৫টা বছর অপেক্ষা করবে আমার জন্য। আমি আসব। তো বন্ধুরা, সেদিন সারা রাত আমার জীবনে ছিল একটা ইতিহাস, একটা ভূমিকম্পের রাত। এই রাতটা আসলে বাইরে ঝড় হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ ছিল কি ছিল না, আমি আসলে
সেই দিন রাতে কোনো কিছু জানি না, শুধু আমি দেখতেছিলাম যে আমার উপর দিয়ে ভূমিকম্প হয়ে যাচ্ছে। আমি শুধু এইটুকুই দেখেছিলাম। আমি তাকে অনেকবার চিৎকার করে বলেছি, ওগো, আমি আর পারতেছি না, প্লিজ এইবার একটু থামো। আচ্ছা, তুমি 5 বছর পরেই আইসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু না, সে আমাকে বলল 5 বছরেরটা আজকে তোমাকে আমি একদিনই দিয়ে যাব। সে আর কি, দিয়েই গেল। তারপর সে সৌদি আরবে যাওয়ার পর আসলে এতদিন মানুষটার সঙ্গে দিনকাল কাটিয়েছি, রাত কাটিয়েছি, সময় কাটিয়েছি। এখন যেন আমার কাছে একাকিত্ব মনে হয়, একা একা লাগে নিজেকে। এখন যেন আর আমার একেবারেই আর ভালো লাগে না। আমার দিন যায় তো রাত যায় না। বান্ধবীদের সঙ্গে গল্পগুজব করতে করতে কোনো রকম একটা দিন যায়। আমার আসলে কোনো দেবর টেবর কোনো কিছুই ছিল না, কিন্তু আমার শ্বশুর ছিল। 6 মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার মাথাটা খুব একটা বেশি ব্যথা করতেছে। মানে ওই দিন আসলে এত মাথাটা ব্যথা করতেছে, আসলে বলে বোঝাতে পারবো না। সেদিন আসলে আমি রাতে ভাত খাইছি কি না খাইছি আমার সঠিক মনে পড়তেছে না। সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আসলে আমার শরীরে কি পড়া ছিল আমি আসলে নিজেও জানি না, কাপড় ছিল কি ছিল না এইটা আসলে আমার ভালো করে মনেও ছিল না। সেদিন রাতে আমি যখন ঘুমিয়ে পড়ি, হঠাৎ করেই আমার রুমে আমার শ্বশুর ঢুকার পর সে হয়তো আমাকে খুব একটা খারাপ অবস্থায় দেখে। দেখার পর আমার শ্বশুরের জিভে জল চলে আসে, তার মুখে লালা চলে আসে, যাকে বলা চলে। সো আসলে আমার শাশুড়িরও এখন বয়স হয়েছে, সেও আর শ্বশুরকে খুব একটা বেশি সময় দেয় না। আর শ্বশুর বলতে গেলে মানে একটু বয়স হয়েছে তার, কিন্তু অত একটা বেশি বয়স না। সে নামাজও পড়ে। তো আমার রুমে আসার পর শ্বশুর সেদিন সারা রাত সে আমার রুমে ছিল। আমার মাথাটা যেহেতু ব্যথা করতেছিল, সে আমার সেবা যত্ন করেছে, আমার কাপড় চোপড় পাল্টে দিয়েছে। কাপড় চোপড় যেহেতু পাল্টে দিয়েছে, তার মানে তো বন্ধুরা বুঝতেই পারতেছ সে আমার সব কিছু দেখেই নিয়েছে। এখানে তো আর নতুন করে লুকানোর মতো কোনো কিছুই নাই। সে আমার সব কিছু দেখে নিয়েছে, সব। সো এই অবস্থায় আমি আর নিজেকে কোনোভাবেই মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা রাত আসলে আমার উপর দিয়ে কি গেছে আমি আসলে কিছুই জানি না, কি হয়েছে আমার সঙ্গে এইটাও আসলে আমি জানি না। কিন্তু বন্ধুরা, সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমি এই রাতে যেই শাড়িটা পরে ঘুমিয়েছিলাম এবং আমার ব্রাটা যেটা ছিল আমার শরীরে সেই শাড়িটা নেই। শাশুড়িও তো বাড়িতে নেই। এখন আমি কার কাছে কি বলবো? তারপর আমি শ্বশুরমশাইকে বললাম, শ্বশুর, আপনি কি কালকে আমার রুমে গিয়েছিলেন? সে আমাকে তখন বলল, হ্যাঁ রে মা, কালকে তো তোর অনেক জ্বর হয়েছিল, তোর শরীরটা অনেক গরম ছিল। হ্যাঁ, আরে তোকে সারা রাত আমি 3 বালতি পানি দিয়েছি তোর কপালে, তারপর দেখি তোর শরীরটা কেমন জানি গাম গাম করতেছে। এই জন্য কালকে তোর কাপড়টা পাল্টিয়ে দিয়েছিলাম, ওই পানি দিতে গিয়ে ভিজে গিয়েছিল। তাহলে আমি বললাম, শ্বশুর, তাই বলে আপনি আপনি তো আমাকে একটাবার ডাক দিতে পারতেন বা আমাকে বলতে পারতেন। সে আমাকে বলল, শোন, তোর জামাই নিয়ে তো কি হয়েছে, সে তো আমারই ছেলে। হ্যাঁ, আর শোনো মা, এইভাবে শ্বশুরের কাছে এত লজ্জা পেলে হয় না। তোমার কি সমস্যা, কি এই দরকার, সেটা তুমি আমার কাছে বলবে। আরে মা, এরকম লজ্জা পেলে হয় নাকি? হ্যাঁ, লজ্জা পেলে জীবনে কোনো কিছুই করা যায় না। এই যে আজকে যদি তুমি অসুস্থ হয়ে পড়তে, তোমার শরীরে যদি একটা দুর্ঘটন বা যে কোনো একটা অঘটন ঘটে যায়, তখন আমার সৌদি আরবে থাকা ছেলের কাছে আমি কি জবাব দিব? শ্বশুরের মুখে এমন কথা শুনে আমি ভাবলাম হয়তো শ্বশুর আমার ভালোর জন্য বলতেছে, কিন্তু না। পরক্ষণেই আমি দেখি শ্বশুরের রূপ চেঞ্জ হয়ে গেল। সে আমাকে বলে, আরে মা, তোর ব্রাটা তো অনেক পুরনো হয়ে গেছে, আমি কি তোর জন্য একটা নতুন নিয়ে আসবো নাকি? আর হ্যাঁ শোন, আমি জানি আসলে তোমার এই যে জ্বর উঠতেছে, তোমার শরীরে এত গরম কেন, এটা আসলে জ্বর না, তোমার শরীর আসলে রূপে গরম হয়ে গেছে। এই বয়সে একটু এরকম হয়। আর শোনো, আজকে থেকে তোমার আর কোনো কিছু চিন্তা করতে হবে না, তোমার সমস্ত রোগের দায়িত্ব আমার। শ্বশুর এটা কি বললো, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। রাতে যখন আমরা ভাত খেলাম, আমি আমার রুমে গেলাম, শ্বশুরের রুমে। তখন হঠাৎ করে দেখতে পেলাম ভাত টাত খাওয়ার পরে পানি উনি সব কিছু খেলাম। আর ওই দিন রাতে, বিশেষ করে বৃষ্টির একটা রাত, মানে একটু জ্বর হবে, বৃষ্টি হবে, এইরকম আসমানে একটু ডাকাডাকি করতেছে।
কেমন যেন আমিও একটু ভয় পাচ্ছি। তো সেদিন রাতে আমার রুমে শ্বশুর আসে। রাত প্রায় তখন 11টা বাজে। এসে সে আমাকে বলে, "কি মা, ভয় লাগতেছে নাকি?" সে আমাকে বলে, "আজকে আমি তোমার সাথে থাকবো। তোমার শাশুড়িও তো নেই বাসায়।" আমি বললাম, "না বাবা, এটা কেমন করে হয়? আপনি আমার শ্বশুর মানুষ, আমি আপনার ছেলের বউ। আমরা কি একসঙ্গে থাকতে পারি? এইটা কি আসলে বাবা ঠিক? আপনি আমার বাবা না।" সে আমাকে বলল, "আরে বাবাটা অবশ্য বাদ দাও তো, হ্যাঁ? আমি কতদিন ধরে উপোস। আরে তোমার শাশুড়ি, সে কি আর এখন চলে নাকি? সে তো এখন বাড়িতেই থাকে না। আর শোনো মা, আমিও জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এই যে আমার ছেলেটা বছরের পর বছর সে বিদেশে থাকে, এইভাবে আর কতদিন? হ্যাঁ, তোমারও তো একটা জীবন এটা। তোমার কি কষ্ট হয় না? দেখো মা, যা কিছু হবে এটা তোমার আর আমার ভিতরে থাকবে। হ্যাঁ, আমার ছেলে ও কোনো কিছু জানতে পারবে না। আর শোনো, তোমার ভালোই লাগবে, তুমি দেখো আমার সঙ্গে এটা করে।" শ্বশুরের মুখে এমন কথা শুনে আমি আসলে কি বলবো, আমি খুব লজ্জা পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। হায় আল্লাহ, যাকে আমি আমার নিজের বাবার মতো শ্রদ্ধা করি, সম্মান করি, সেই মানুষটা কিনা আমার দিকে এইভাবে লজ্জা দিল, এইভাবে আমার দিকে নজর দিল। এইটা কেমন কথা না? আমি কোনোভাবেই শ্বশুরের এই অত্যাচার মেনে নিতে পারি নাই, বা আমি এটা মানি না, আমি এটা মানতেও পারি না। আমার খুব কষ্ট হচ্ছিল, বিশেষ করে যাকে আমি আমার নিজের বাপের জায়গাটা দিয়েছি। তারপর আর কি বলবো, আমি একটা মেয়ে মানুষ। আর আমাদের বাড়িটা ছিল একেবারে আলাদা একটা বাড়ি, আশেপাশে কোনো বাড়িও নেই। শ্বশুর সেদিন আমার সঙ্গে জোর করেই আমার সব কিছু লুটে নিয়েছে, সব কিছু। সত্যি কথা বলতে, আমি প্রথম অবস্থায় একটু জোর করলেও পরে কিন্তু আর জোর করতে আমি পারি নাই। কারণ একটা পুরুষ মানুষের সঙ্গে না একটা নারী মানুষ পেরে উঠতে পারে না। প্রথম অবস্থায় আমি একটু জোরাজুরি করি, কিন্তু পরে আর পারি না। অবশ্য শেষের দিকে আমার একটু ভালো লাগতেছিল, একটু মজাও লাগতেছিল। তো এইভাবে প্রতিদিন শ্বশুর আর আমার এইটা হতো, এটা চলতে থাকলো। তারপর ধীরে ধীরে আমিও শ্বশুরের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়লাম। আমিও শ্বশুরের প্রতি একটু কেমন জানি দুর্বল হয়ে পড়লাম। আমি দেখলাম আসলে সে আমাকে প্রতিদিন এইরকম আনন্দ দেয়, এরকম ভালোবাসা দেয়। হ্যাঁ, তো আমার জামাই তো বিদেশে থাকে, আমাদের দেশ থেকে কত 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 কিলোমিটার দূরে। সে কবে আসবে না আসবে, এই পর্যন্ত কি, এই 5টা বছর কি আমার এই শরীরটা আমি কি ফেলে রেখে দিব? তারই তো বাবা। এখন সে যদি কোনো কিছু না বুঝে, তার বাবা যদি না বুঝে, সে যদি চায় করুক, আমারই তো ভালো, আমি মাঝখান থেকে মজা পাচ্ছি। তো শ্বশুরের আমার এরকম মাঝে মধ্যেই হতো। এবং শ্বশুর আমাকে খুব দেখভাল করত, আমাকে অনেক যত্ন করত। আমার অসুস্থ হলে সব কিছু আমাকে দেখাশোনা করত। এবং শ্বশুর আমাকে একটা কথা বলতো, "হেরে মা, তোর কি ভালো লাগে? আসুন, তুই কিন্তু এই আমার ছেলের কাছে এই সমস্ত বলিস না, ও শুনলে কিন্তু বিদেশ থেকে খুব কষ্ট পাবে। আসুন, তুই যতদিন চাইবি আমি তোকে দিব, তোকে আমি মানা করব না।" এই শ্বশুরের মুখে এই কথাটা শুনে আমি অনেকটা লজ্জা পেলাম, হাসিও পেলাম। বছর না যেতেই আমার কুল গেড়ে আমার একটা সন্তান আসলো। আমি প্রেগনেন্ট হলাম, আমার কুলে সন্তান হলো। আমিও তাহলে অবশেষে মা হতে যাচ্ছি। এখন সত্যি কথা বলতে, আমি যে মা হতে যাচ্ছি, আমার এই গর্বে সন্তানটা আসলে কার? আমার হাজব্যান্ড সুমনের, নাকি আমার শ্বশুরের? এই সন্তানটা কার? আমার স্বামী আমার সঙ্গে 3 মাস কাটিয়েছে, আর আমার শ্বশুর আমার সঙ্গে 7 মাস সময় কাটিয়েছে। এখন আমি কি বলবো, এই সন্তানটা আসলে কার? এইগুলো ভাবতে ভাবতে থাক, পরে বললাম, যাক, যা হইবার হইছে, সন্তান জারি হোক। হয়েছে তো, সে তো মা, তো আমি, মা তো বলবে আমাকেই। তো আমি আর কোনো কিছু ভাবি নাই। তারপর এই খবরটা, আমি আমার হাজব্যান্ড আমাকে বিদেশ থেকে ফোন করেছে, ভিডিও কল। সে আমাকে এই অনেক ভালোবাসা দিচ্ছে, আই লাভ ইউ বলতেছে, আমাকে জান বলতেছে। তারপর আমার নিজে যেন খেয়াল রাখি, হ্যাঁ, কোনো কাজ কাম যেন না করি, সেই জন্য আমাকে অনেক পরামর্শ দিচ্ছে। তো এই একটা কাজের লোক যেন রাখি, টাকার যেন কোনো সমস্যা না হয় সেটাও বলতেছে। আসলে এত কেয়ারিং, এত ভালোবাসা আমার সত্যি খুব ভালো লাগতেছে। আমার শ্বশুরমশাইও আমাকে খেয়াল রাখতেছে। হ্যাঁ, সে আমাকে আসলে এই যত্ন নিচ্ছে আমার শরীরের, আমাকে খাইয়ে দিচ্ছে, আমার এই নতুন কাপড় কি লাগবে, আমার বাচ্চার কাপড় কি লাগবে। আসলে এত এত ভালোবাসা পাচ্ছি না, আমি সব কিছু ভুলে গেছি, দুঃখ কষ্ট।
মেয়েকে বড় করলাম। আর হঠাৎ করেই একটা খবর আসলো যে আমার জামাই বিদেশে সে ইলেকট্রিকের একটা কাজ করতে গিয়ে সে নাকি ওই জায়গাতেই ইলেকট্রিকের শখে সে নাকি বিদেশেই সৌদি আরবে নাকি মারা গেল। আহ, একজন প্রবাসীর বউ, এইটা যে তার জন্য কতটা কষ্টের, এইটা একমাত্র যারা প্রবাসের স্ত্রীরা আছেন, যাদের এই পরিস্থিতি পড়েছেন, শুধুমাত্র তারাই এই বিষয়টা বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবে না। এই ঘটনাটা শোনার পর, এই ফোনটা আসার পর ভিতরটা একদম ফেটে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার নিজের মা বাবা এবং আমি এতটা কষ্ট পাচ্ছি। ইস, সবেমাত্র আমার বাচ্চার ৩ মাস বয়স, আর এই সময় আমার হাজব্যান্ডের খবর আসলো বিদেশ থেকে সে নাকি ইলেকট্রিক শক খেয়ে কারেন্টের খাম্বা থেকে সে নাকি পড়ে গিয়ে মারা গেছে। এখন আমার কি হবে? সে আমাকে বলেছিল ৫ বছর পরে আসবে, আর আসা হলো না, তার একেবারেই চলে আসতে হলো। তারপর আমার স্বামীর লাশটা চলে আসলো দেশে, এবং আমরা থামাইয়া, তারপর আর কি বলবো, এখন আমার যৌবন জীবন আমি এখন কার জন্য রাখবো? কার জন্য? একদিকে আমার মেয়ে, আমি তার নাম রেখেছি সুমায়া। সুমায়া বড় হচ্ছে, আর আমার জামাই যথেষ্ট পরিমাণ জায়গা সম্পত্তি টাকা পয়সা আমাদের জন্য রেখে গেছে, সেগুলো দিয়ে আমি চলতেছি। পাশাপাশি আমি বাড়িতে টেলার্সের কাজও করি, আমাদের বাজারের দোকান আছে, সব কিছু মিলিয়ে আমাদের বেশ ভালোই চলতেছে। এখন আমার আর কোনো অপশন নেই। আমার একমাত্র অপশন হচ্ছে এখন আমার শ্বশুর। শ্বশুর যদি আমার এই দেহের দায়িত্ব না নেয়, তাহলে আমি আমার এই দেহ আমি এখন কাকে খাওয়াবো, কার কাছে যাব? আর কোনো অপশন রইল না। এখন শ্বশুর আমাকে জড়িয়ে ধরে আমাকে কান্না করতেছে, সে আমাকে বলতেছে, হেরে মা শারমিন, কান্না করিস না। আমার ছেলে সুমনের এই অবস্থা আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আল্লাহ তাকে নিয়ে গেছে ভালোর জন্যই। যাই হোক মা, তুমি আর কষ্ট পেও না। দেখো, আজকে থেকে তোমার স্বামীর অভাব আমি তোমাকে আর কখনোই বুঝতে দেব না। আমি তোমার আষ্টে পৃষ্ঠে এমনভাবে থাকব, তোমাকে এত পরিমাণ আদর ভালোবাসা সোহাগ দিব, যা তোমার স্বামীর আদর আমি কখনোই তোমাকে বুঝতে দেব না। আর শোনো, আজকে থেকে যে তোমার মেয়েটা বড় হচ্ছে, তাকে খুব ভালোভাবে পড়ালেখা করিয়ে ভালো করে একটা বিয়ে দেওয়ার দায়িত্ব এই আমার। আমি শুধু ওর দাদা না, আমি ওর বাবা হিসাবে আমি দায়িত্বটা নিব। শ্বশুরের মুখে এমন কথা শুনে সত্যি কথা বলতে অনেকটা আনন্দ পেয়েছি, একটা ভরসা পেলাম। যাক, গার্জিয়ান হিসেবে তারা তো দায়িত্বটা তো নিয়েছে, এবং এই যে আমার শরীরের খিদেটা, এইটাও এখন আর মিটে যাবে। আবার আর কোনো চিন্তা করতে হবে না। এই যে রাত হলে একা ঘুম আসে না, কি করব না করব, এই ব্যবস্থা এই করে আর চিৎকার করতে হবে না। আসলে সময় একটা জিনিস, সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে আমার মেয়েটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর সে যত বড় হচ্ছে তার জন্য আবার চিন্তা হচ্ছে। ওকে এখন ভালো একটা ঘরে বিয়ে দিতে, এটাই আমার দায়িত্ব। শ্বশুরের সঙ্গে আমার অনেক অনেক হয়েছে, কিন্তু শ্বশুররা এখন আর আগের মতো পারে না। তার এখন বয়স হয়েছে, সে এখন বিছানায় পড়ে গেছে। কিন্তু আমার এই যে এত স্বাস্থ্যবড় একটা শরীর, আমার বয়স খুব একটা বেশি হয় নাই, ৩২ বছর। আসলে এই বয়সের মহিলারা তাদের যে এত চাহিদা থাকে, এত চাহিদা থাকে, তারা আসলে এই বয়সে না পারে কারো কাছে বলতে, না পারে কারো সঙ্গে কোনো কিছু করতে, কারণ পরিবারের একটা সম্মান আছে, মান সম্মান আছে। আবার এদিকে আমার এই মেয়েটাও এখন বড় হয়ে গেছে, তার ১৬ বছর, তারও তো বিয়ে দিতে হবে। আমার ২০ বছরের সময়, ১৮ বছরের সময় আমার বিয়ে হয়েছে, আর এখন হচ্ছে আমার ৩২ বছর। আমার মেয়েটাও বড় হয়ে গেছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন তারও তো বিয়ের শাদী দিতে হবে। এখন এই সময় আমি আমার মেয়ের বিয়ে দিব, নাকি আমি আমার শরীরের চাহিদা মিটাবো, বা আমি এখন কাকেই বা পাবো? এই সমস্ত চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন আমার চাচা শ্বশুর আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে, আমার বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, এবং ছেলেটা ভালো একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, খুব শিক্ষিত, দেখতে বেশ মাশাল্লাহ। আর সত্যি কথা বলতে আমার তো এখন অনেক বেশি খুশি লাগতেছে আমাকে, যে আমি এতদিন ছিলাম কারো না কারো বউ, তারপরে হলাম এই সন্তানের মা, আর এখন আমিও হতে যাচ্ছি শাশুড়ি। মানে দেখতে দেখতে সময় চলে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু বন্ধুরা, সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসে না। আপনার জীবন যৌবন আর ফিরে পাবেন না। তাই আপনাদের সবাইকে বলবো,
আপনাদের যৌবন কাজটা আপনারা মিটিয়ে নিন। জীবন যৌবন চলে গেলে এটা কিন্তু আর কখনোই ফিরে পাবেন না। তারপর আমার মেয়ের জন্য সম্বন্ধ আসলো। আমি পাত্র দেখলাম। তারাও আমার মেয়েকে বেশ ভালোই পছন্দ করেছে। আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না। আর ছেলের আসলে মা-বাবা কেউ নেই। ও আসলে মামার বাড়িতে বড় হইছে। ও আহ এখন একটা এই ভালো এক কোম্পানিতে একটা জব করে আলাদা একটা বাড়ি করেছে। ফ্ল্যাট বাসা, ২ তলা একটা ফ্ল্যাট বাসা করেছে। এই নিচতলা ভাড়া দিছে, উপরতলাতে বড় করে এই ড্রয়িং রুম, ডাইনিং রুম করে ছেলে থাকে। তো সেখানেই থাকবে। এবং বিয়ের পরে জামাই আমাকে বলেছে, "মা, আপনিও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন।" এই কথা বলেছে। আমি একটু হেসে দিলাম। সে আমাকে শাশুড়ি মা বলে অনেক সম্মান করে, অনেক রেসপেক্ট করে, ভালোবাসা দেয়। তারপর আর কি করব? তারপর মেয়ের বিয়ে দিলাম। এখন মেয়ের বিয়ে দিতে গিয়ে এখন মেয়ের বাড়ি তো আর কেউ থাকে না। এখন জামাই মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে যাইতে বলে। আর মেয়েটার বিয়ে হয়েছে খুবই অল্প বয়সে। এত কিছু বুঝেও না। মাঝে মধ্যেই ওদের সঙ্গে আসলে শুনি ঝগড়াঝাটি লেগেই থাকে। আর আমার মেয়েটা খুব চঞ্চল। ও আসলে মুখের উপর তর্ক করে খুব বেশি। ঠিক আছে? সে যেই হোক, খুব তর্ক করে। জামাইয়ের সঙ্গেও তর্ক তো করতে করতে ঝগড়াঝাটি করে। ও অল্প বয়সে বিয়ে হয়েছে, যা হয় আর কি। তো আমি ভাবলাম ২-১ মাস জামাইয়ের বাড়ি থেকে আসি। সেখানে মেয়েটাকে একটু রান্নাবান্নায় হেল্প করব। আর একটু বুঝিয়ে টুজিয়ে দিয়ে আসবো যে কীভাবে সংসার করতে হয়, সব কিছু বুঝিয়ে দিয়ে আসবো। ওমা, মেয়ের জামাইয়ের বাড়িতে গেলাম, সেখানে থাকা শুরু করলাম। এখন সেখানে দেখি জামাইয়ের নজর পড়ল আমার উপরে। হাই হাই! জামাই ১ম কয়েকদিন আমাকে শাশুড়ির চোখে দেখলেও পরে সে তার নজর দেখলাম খুব খারাপ। আমি কখন বাথরুমে গেলাম, কখন আমি গোসল করতে গেলাম, কখন আমি কাপড় চেঞ্জ করতেছি। জামাই লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁক দিয়ে সব কিছু দেখে। ও মা! আমি কোন জ্বালায় পড়লাম। একদিকে তো শ্বশুর আমাকে ইচ্ছামতো দিয়েছে, আবার আরেকদিকে ভালোও লাগতেছে যে আসলে এতদিন পর শরীরের চাহিদাটা, খিদেটা হয়তো মিটাতে পারবো। আবার খারাপও লাগতেছে, না, আমার নিজের মেয়ের জামাইয়ের সঙ্গে এমনটা আমি কিভাবে করতে পারি? না, এইটা আমার দ্বারা সম্ভব না। এইটা হবে না। তারপর জামাইয়ের যত দিন যাচ্ছে, জামাই মনে হয় আমার দিকে আরো তত গভীর হচ্ছে। গভীর মনোযোগ দিচ্ছে সে আমার দিকে। সে আমাকে আরো বেশি বেশি করে বলতেছে। একদিন তো সে আমাকে বলেই দিল মুখের উপর। সে আমাকে বলতেছে, "শাশুড়িমা, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল আলাপ আছে।" আমি বললাম, "জামাই, কি আলাপ?" সে আমাকে বলতেছে, "মা, আপনার মেয়ে তো মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, একটু চিকনা। কিন্তু শাশুড়িমা, আপনি তো মেয়ের চাইতেও ৩ ডাবল। হ্যাঁ, এত সুন্দর, হ্যান্ডসাম, রূপবতী, গুণবতী। তার উপর শাশুড়িমা, আপনার শরীরটা দেখলেই তো আমার কেমন কেমন জানি করে। আপনার মেয়েকে আসলে অতটা ফিলিংস আসে না, যতটা আপনাকে দেখলে আসে।" এই কথাটা শোনার পর আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। এটা কি আমার মেয়ের জামাই? তারপর আমি জামাইকে অনেকবার বলার ট্রাই করলাম। "দেখো জামাই, তুমি আসলে যেটা বলতে চাচ্ছ এটা আসলে ঠিক না জামাই। দেখো, আমি তোমার মায়ের মতো, তোমার শাশুড়ি মা। ঠিক আছে? তোমারও তো মা-বাবা আছে, তাই না? আসলে এটা আসলে ঠিক না। দেখো, আমার মেয়ে সুমাইয়া, ও কিন্তু তোমার ওয়াইফ। তোমার যত চাহিদা আছে, তোমার যা কিছু লাগে তুমি ওর সঙ্গে করো। আমি শাশুড়ি তোমার, তুমি এটা আমার সঙ্গে করতে পারো না বাবা। আমার দিকে নজর দিও না। শুনো, আমি তোমার মুরুব্বি।" সে আমাকে বলে, "আরে আমার মা তো নেই। হ্যাঁ? আর মায়ের আদর ভালোবাসা কেমন হয় সেটা আমি জানি না। আর দেখেন শাশুড়িমা, আপনাকে আমার ভাল লাগছে, ঠিক আছে? আর আমার তো শ্বশুরও তো নেই। আপনারও তো এটা একটা জীবন। এইভাবে আর কতদিন কাটাবেন? এই বয়সে যদি একটু মজা-মাস্তি না করেন, হ্যাঁ? আর কোন বয়সে করবেন? আর আপনার তো এখন মেয়ে বিয়ে দিছেন। এখন সমাজের চোখে আপনি একজন শাশুড়ি, একজন মুরুব্বি। এই বয়সে আপনি বা কার সাথে এই সমস্ত করবেন? দেখেন শাশুড়িমা, আমি আপনার জামাই আছি। কারো কাছে বলবো না। ঠিক আছে? কেউ জানবেও না। আর আপনার মেয়ে সুমাইয়া, ও তো একেবারেই জানবে না। আপনি যদি রাজি থাকেন, আমি আপনাকে আবার সেই ২০ বছরের যৌবনকালে নিয়ে যাব।" আহ! জামাইয়ের কথাগুলো শুনে কলিজাটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আবার চিন্তা টেনশনও হচ্ছে। আমি আসলে জীবনেও কল্পনা করতে পারি নাই যে আমারই মেয়ের জামাই আমাকে এই প্রস্তাবটা দিবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন ধরনের গল্প শুনতে চাও বেশি বেশি করে, সেইটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। জামাই, এইগুলা কি শুনলাম? তুমি নাকি আমার মেয়ে সুমায়াকে রেখে নাকি তুমি আরও একটা প্রেমে নাকি পড়েছ অফিসে? জামাই, এখন তোমার বিয়ে হয়েছে, কদিন পর তোমার ঘরে সন্তান আসবে। এখন তুমি এইগুলা করতে পারো না রে বাবা। দেখো জামাই, বিয়ের আগে আসলে ছেলেরা অনেকগুলো প্রেম করে, অনেকগুলো ভালোবাসা করে, কিন্তু বিয়ের পরে এগুলো আসলে ভালো না জামাই। এখন তুমি তোমার সংসারে মন দেওয়া উচিত বাবা। এখন তুমি এগুলো আসলে করতে পারো না, এটা আসলে মানুষ খারাপ বলবে। হ্যালো, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ভালো আছেন? আসলে আমি আপনাকে ফোন দিতাম, যাক ভালোই হয়েছে যে আপনি আমাকে ফোন দিছেন। না 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 শাশুড়ি আম্মা, আমি তো ভাবতেছি আপনার মেয়েকে আমি ডিভোর্স দিব। না, এই মেয়ের সঙ্গে আমার আর সংসার করা সম্ভব না। আর শুনেন, ওর চাইতে অনেক বেশি ভালো হচ্ছে সাদিয়া। সাদিয়া তো অনেক ভালো, ও আমাকে সব কিছু দেয়, একদম সব কিছু দেয়। আপনার মেয়ে তো আমার কোনো কথাই শুনে না, ও আমাকে কোনো কিছুই দেয় না। আরে, একটা পুরুষ মানুষ কি চায়, কি তার চাহিদা, আপনার মেয়ে তো এই কোনো কিছুই বুঝে না। সে তো এখনো মনে হচ্ছে ফিডার খায়, বাচ্চা মানুষ। হে বাবা জামাই, আমি জানি বাবা তুমি অনেক রেগে আছো। আসলে রাগ করাটাই তোমার স্বাভাবিক। দেখো না জামাই, তোমার বউ আসলে সুমাইয়া, যার কথা বলতেছি, আমার মেয়েটারে বাবা আসলে একটু বাচ্চা টাইপের মেয়ে, বুঝছো? ও অত কিছু বুঝে না বাবা। এক কথা তোমার উপর অধিকার খাটিয়ে বলে ফেলেছে। তোমার বউই তো হয়, জামাই হিসেবে কি তোমাকে এতটুকু শাসন কি সে করতে পারে না রে বাবা? এই বিষয় নিয়ে কি এত রাগ করলে হয় রে বাবা? রাগ করে না বাবা। শুনো, রাগের মাথায় তুমি আরেকটা মেয়ের কাছে যাবে, আরেকটা মেয়েকে তুমি বিয়ে শাদি করবে, এইটা জামাই, এইটা ভালো দেখায় না বাবা। এইটা সমাজের মানুষ তোমাকে খারাপ বলবে। হ্যাঁ, তারা তোমাকে খারাপ চোখে দেখবে। এইটা কি ভালো দেখা যায়? জামে স্বামী স্ত্রীর মধ্যে একটু আর একটু ঝগড়া হতেই পারে, তাই বলে জামাই তুমি একেবারেই ওকে ডিভোর্সের কথা বলবে, রাগ করে তুমি আরেকটা মেয়ের কাছে চলে যাবে? এইটা ও কিভাবে মেনে নিবে জামাই? ও আমার কাছে ফোন করে অনেক কান্নাকাটি করতেছে, বুঝছো? ও তোমাকে অনেক বেশি ভালোবাসে জামাই, বুঝছো? আরে বাবা, ও হচ্ছে তোমার স্ত্রী, তুমি হচ্ছে ওর হাজব্যান্ড। আরে, ও তো তোমাকে তোমার উপর অধিকার খাটিয়ে একটা কথা তোমাকে বলতেই পারে। তাই বলে তুমি এইভাবে রাগ করে বাসা থেকে চলে গিয়ে আর একটা মেয়ের সঙ্গে এইভাবে ফুর্তি আমোদ করে ছবি তুলে, এগুলা কি এই ওকে ব্ল্যাকমেল করবে যে আমি ওকে বিয়ে করব, এই করব, সেই করব? এইটা কি ভালো দেখা যায় জামাই? দেখেন শাশুড়ি আম্মা, আপনাকে তো আমি মায়ের মতো সম্মান করি, রেসপেক্ট করি। আপনি কি বলতে পারবেন আপনার সাথে আমি কখনো কোনো খারাপ আচরণ বা খারাপ ব্যবহার কোনো কিছু করেছি? আপনাকে কিন্তু আমি সবসময় সালাম দেই, সম্মান করি। আসলে আপনার সাথে তো কখনো কোনো খারাপ ব্যবহার করি নাই শাশুড়ি মা, আজকেও করব না। কিন্তু আপনি এত ভালো মানুষ, আর আপনার মেয়ে, আমার তো সন্দেহ হয় শাশুড়ি মা, এইটা কি আপনারই মেয়ে নাকি এটাকে ছোটোবেলায় কুড়িয়ে টুরিয়ে পেয়েছিলেন? আর দেখেন না শাশুড়ি মা, একটা পুরুষ মানুষ তার কত কিছুই তো চাহিদা থাকবে। হ্যাঁ, আপনার মেয়ে তার কোনো কিছুই বুঝে না। আরে, তার কাছে কোনো কিছু চাইলে সে তো আমাকে কেমন যেন নাট ছিটকানোর মতো করে, সে আমাকে কোনো কিছু দিতেই চায় না। আমি সারাদিন ফ্যাক্টরি থেকে এত পরিশ্রম করে আসি, সে যদি আমাকে একটু ভাত, একটু আদর সোহাগ না করে, হ্যাঁ, আমি যদি তাকে একটু আদর করতে চাই, সে আমাকে ডিরেক্ট মানা করে দেয়। এইটা কেমন ভালোবাসা বলেন তো? এইভাবে কি থাকা যায় নাকি? না 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 শাশুড়ি মা, এইটা আসলে হয় না। আসলে আপনাকে অনেক সম্মান করি বলে আপনার মেয়েকে আমি কখনো কোনো কিছু বলি না, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে। তা না হলে এই মেয়েকে যে আমি কবেই ডিভোর্স দিতাম, এই আর আপনাকে আর কি বলবো। দেখেন এখন শাশুড়ি মা, আপনি যা ভালো মনে করেন। আচ্ছা জামাই, তুমি এখন কই আছো বাবা বলো তো? শুনো, তুমি ওই যে মেয়েটার কাছে আছো, তোমার এই জিএফ নাকি গার্লফ্রেন্ড, তুমি ওই মেয়েটার কাছ থেকে চলে আসো তো বাবা। হ্যাঁ, শুনো, আমি এই তোমার কাছে আসতেছি, তুমি আমাকে এই একটা ঠিকানা দেও, ঠিক আছে? আর না হলে তুমি আমার বাসায় আসো তো জামাই, তোমার সাথে আমার একটু পার্সোনাল দরকার আছে। হ্যাঁ, আরে, আমার মেয়ে তোমাকে সময় দেয় না, সুযোগ দেয় না, তুমি ওর কাছ থেকে আদর্শ সোহাগ ভালোবাসা পাও না। আর জামাই, তুমি এই কথাটা আমাকে আগে বলবা না? আরে, তোমার এই ব্যাপার, তোমার এইটা লাগবে। জামাই, তুমি এইটা আমাকে আগে বলতে, তাই বলে তুমি অন্য আর একটা মেয়ের কাছে চলে যাবে,
এইটা কি ভালো দেখা যায় বাবা? হ্যাঁ, আজকে আমাকে এক বান্ধবী বলতেছে, কিরে এ তোর মেয়ের জামাইকে দেখলাম একটা মেয়ের সঙ্গে। এইটা কেমন কথা বলো তো? আমাকে মানুষের কাছ থেকে এই সমস্ত মন্তব্য শুনতে কি ভালো দেখায়? জামাই তুমি আমার কাছে আসো তো। হ্যাঁ, আমি তোমাকে একটু সময় দিচ্ছি, আমি তোমাকে একটু আপ্যায়ন করার ব্যবস্থা করতেছি, তুমি আমার কাছে আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। আর এই তারপরে তুমি ডিসিশন নিও যে তুমি আসলে কি করবে না করবে। না মা, আপনার মেয়ের সঙ্গে এত ঝগড়াঝাটি করার পর এখন আপনার কাছে যাব, আপনার কাছে গেলেই বা কি হবে? হ্যাঁ, আরও আপনার কাছে গেলে আপনি সুমাইয়ের কাছে সব কিছু বলে দিবেন, তখন আবার দেখা যাবে সুমাইয়াও আসবে এখানে। আর দেখেন ওর মুখই দেখতে এখন আমার আর ভালো লাগতেছে না, ওর নাম নিতেও আমার ভালো লাগতেছে না। আর আপনি বা কি করবেন এখন আমার জন্য? আমি আসলে চিন্তা করেছি ফাইনাল এইটাই। আসলে সাদিয়া আমাকে ও অনেক আগে থেকেই পছন্দ করে, ও আমাকে বুঝে। আসলে ও আমাকে মানসিক যে শান্তিটা ওইটা আমাকে দেয়, যেটা আপনার মেয়ে আমাকে দিতে পারে নাই। আমি ডিসিশন নিছি ওকেই বিয়ে করব। দেখেন শাশুড়ি মা, একটা পুরুষ মানুষ, ঠিক আছে, তার ইনকামের উপর সে চাইলে 3টা 4টা বিয়ে শাদি করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আমার না হয় 2টা বিয়ে হলো, সমস্যা কি? 2টা বউ 2 জায়গাতে থাকলো। হ্যাঁ, এই বউ যদি আমাকে সুখ না দেয় আমি ওই বউয়ের কাছে যাব, ওই বউ যদি সুখ না দেয় ওই বউয়ের কাছে যাব। জামাই, আমি জানি বুঝছো তোমার আসলে কি দরকার, আমি জানি। তোমার মানসিক সুখ দরকার তো, মানসিক শান্তি দরকার তো। হ্যাঁ, তুমি আমার কাছে আসো। আর জামাই শুনো, তুমি যে আমাকে পছন্দ করো তলে তলে, এইটা কিন্তু আমি জানি। হ্যাঁ, আমি যে তোমার বাড়িতে যেতাম, তুমি যে আমাকে লুকিয়ে লুকিয়ে আমার গোসল দেখতে, হ্যাঁ, আমার কাপড় পরা দেখতে। জামাই, এইটা কিন্তু আমি খুব ভালো করে জানি, বুঝছো? আরে, তোমার শ্বশুর তো বেঁচে নেই। আমাই আমিও তো একজন মানুষ, নাকি? হ্যাঁ, আমারও তো ইচ্ছে করে। আচ্ছা শুনো জামাই, তুমি যেহেতু আমাকে পছন্দ করো, এই যে আমার বাড়িতে কয়েকদিন আগে আসলা, হ্যাঁ, তোমার রুম থেকে তুমি লুকিয়ে লুকিয়ে আমি যে কলের মাঝে যে গোসল করতেছিলাম, সেইটা যে তুমি লুকিয়ে লুকিয়ে দেখছিলা, মনে আছে তোমার? হ্যাঁ, শাশুড়ির কাছে যে তুমি ধরা পড়ছিলা, হ্যাঁ, এই কথাটা কি ভুলে গেছো? হ্যাঁ, জামাই, এত কথা না বলে তুমি আমার কাছে আসো, ঠিক আছে? ওই সাদিয়া তোমাকে কি দিছে? হ্যাঁ, ওরটা কি? ও কি আমার চাইতেও বেশি সুন্দরী নাকি? হ্যাঁ, জামাই, তোমার সাথে এই কথাগুলো বলতে লজ্জাও লাগতেছে। তুমি একটা কাজ করো, তুমি এই মুহূর্তে আর দেরি করে না, ওই সাদিয়া ফাদিয়া কি আছে ওরে লাত মেরা বাইরে হয়ে চলে আসো। শুহু কত প্রকার কি কি কারে বলে, আজকে আমি তোমারে সব দিব, সব দিব। জামাই, আমি শুনো, আমি ওই যে তুমি আমাকে একটা পারফিউম দিছিলা না? হ্যাঁ, আর আমার জন্য একটা লাল কালারের ওই যে এই বেগুনি কালারের একটা ওই কি জানি আনছিলা না, ওইটা ওই যে যেটা বলছিলা যে শাশুড়ি মা এটা আপনার জন্য আনছি। হ্যাঁ, তুমি তো আমার সাইজও জানো। হ্যাঁ, আমি এইটা পরে থাকবো, শরীরে পারফিউম দিব আর লেহেঙ্গাটা পরে থাকবো, ঠিক আছে? আজকে মনে করবা আমি তোমার শাশুড়ি না, আমি তোমার বিয়ে করা বউ। মনে করো তুমি আমাকে কবুল কবুল বলে কাজ শুরু করে দিবা। হ্যাঁ, জামাই, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, অপেক্ষা করতেছি। শুনো, আমার কাছে বেশি সময় নাই, আমার আবার ওই ব্যাংকে যাইতে হবে, বুঝছো? তোমার শ্বশুরের ওই জমির একটা সমস্যা আছে, আমার কাছে বেশি সময় নাই, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য রেডি হয়ে আসি, ঠিক আছে? লাক্স সাবান দিয়া গোসল উসুল কইরিয়া তারপরে তোমার পারফিউমটা দিব। হ্যাঁ, আর তোমার ওই লাল আর বেগুনি কালার বুকের ওইটা যে আনছিলা ওইটাও আমি পরে আছি, ঠিক আছে? যদি ছবি লাগে বলো, আমি ছবিও দিচ্ছি। তুমি তাড়াতাড়ি আসো, এই সুযোগ কিন্তু বারবার পাইবা না, ঠিক আছে? তারপর তুমি আমার মেয়ের সাথে সংসার করলে করিও, না করলে না করিও। শাশুড়ি মা, আপনি সত্যি বলতেছেন আমাকে দিবেন? হ্যাঁ, না না না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখেন, এতদিন আপনার দিকে আমি লুকিয়ে লুকিয়ে তাকিয়েছি, কত কিছুই আপনাকে একটাবার কাছে পাওয়ার জন্য যে কত সাধনাই না করেছি। হ্যাঁ, আপনি তো আমাকে পাত্তাই দেন নাই, এতদিন তো আপনি আমাকে টাইমই দেন নাই। আর এখন আপনার মেয়েকে রাখার জন্য আমাকে এগুলো সান্ত্বনা দিচ্ছেন, পরে আসলেই তো আবার বিদায় করে দিবেন। আরে জামাই, এত কথা বললো না তো, এখন কথা বলার সময় নাই। আমি কি তোমার সাথে মজা করি নাকি? হ্যাঁ, পাগল জামাই আমার। হ্যাঁ,
আরে এখন কি মজা করার সময় নাকি? আমি তোমার সঙ্গে একেবারেই মজা করতেছি না। শুনো জামাই, আমি তোমাকে একেবারে সত্যি কথা বলতেছি। তুমি এখন আসো তো বাবা। আর শোনো, এই কি বলেন, আমার মেয়ের সাথে তুমি সংসার করলে করো, না করলে না করো, ঠিক আছে? এইটা আমার দেখার বিষয় না। তুমি এই এই তাড়াতাড়ি চলে আসো। আর শোনো, এই তোমার এই এই কি বলে, আমারও তো লাগে, কিন্তু আসলে আমি আমার মেয়ের চোখ মুখের দিকে তাকিয়ে এতদিন আমি এই কাজটা করতে পারি নাই। আমার কেন জানি মনে হচ্ছে না, এটা পাপ, এটা করা উচিত না, ঠিক হবে না। আসলে মেয়েটাকে অনেক ভালোবাসি তো, এটা তো আমারই মেয়ে। এই জন্য বাবা, আমি এতদিন পারি নাই, বুঝছো? আমার খুব কষ্ট হয়। তো তুমি যখন আর কোনো কিছু মানবেই না, তুমি আজকে আসো। এখন আমার মেয়ে সংসারটা টেকানোর জন্য, আমার মেয়ের সংসারটা টেকানোর জন্য তুমি অন্য মেয়ের কাছে যাবে, এর চাইতে তুমি আমার কাছে থাকো। হ্যাঁ, তোমার শাশুড়ির কাছে থাকো। এতে কোনো পাপ হবে না, ঠিক আছে? এইটা কোনো পাপ হবে না। তুমি যদি তোমার শাশুড়িকে কাছে পাও, তোমার শাশুড়িকে ভালোবাসো, আমার মেয়ের সংসারটা টেকানোর জন্য আমি সব কিছু করতে রাজি। দরকার পড়লে তোমার বিছানায় যেতেও আমি রাজি। হ্যাঁ, আরে তারপরেও তো আমার মেয়ের সংসারটা টিকবে নাকি? জামাই, তুমি আর লেট করো না তো। তুমি তাড়াতাড়ি চলে আসো তো। হ্যাঁ, তারপর কি হবে না হবে আমি দেখব। তুমি আগে আসো আমার কাছে। ঠিক আছে শাশুড়ি মা, আপনি যেহেতু বলতেছেন, আমি আপনার কথা বিশ্বাস করতেছি। আবার আসলে আবার বললেন না যে আমি মজা করেছি। হ্যাঁ, আমি তোমাকে এই এই এমনি বলেছি। ঠিক আছে, তখন কিন্তু দেখবেন শাশুড়ি মা। আরে জামাই, তুমি আসো না বাবা। হ্যাঁ, আমি তোমার জন্য রেডি হয়ে নিয়ে বসে আছি। আরে জামাই, মজা করলে তো তোমার সাথে আরো আগেই মজা করতে পারতাম, এখন কেন মজা করব? তোমার শ্বশুর নেই, আজকে দেখবো। এ, তুমি আসো কালে আমার কাছে। আসলে দেখবো তুমি কত পারো। এই যে মোবাইলে এত লটর ফটর করো, হ্যাঁ, এত নজর দাও, চুপি চুপি তাকাও, আর ওই সাদিয়ার কাছে যাও, ওই ওই আবাসিক হোটেলে যাও, ওর কাছে যাও। আজকে দেখবো তুমি কত পারো। যদি যদি না পারছো, ঠিক আছে, তখন দেখবা তোমার ওইটা শেষ, শেষে দিব না, শেষে। তখন যদি বলো, না শাশুড়ি মা, আর পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আর কোনো কাজ হবে না, বুঝছো? আজকে সারা রাত যদি না পারছো, তাহলে দেখবা তোমার খবর আছে। মোবাইলে এত গরম গরম আলাপ করো, ওই সাদের কাছে, ওই এর কাছে, এর কাছে যাও। হ্যাঁ, আজকে আমিও দেখবো দেখবো তুমি কত পারো। হ্যাঁ, তোমার কত মুরদ আছে, দেখে নিব আজকে। ঠিক আছে, আমিও আমার মুরদ আজকে আপনাকে আমি দেখাবো যে আমি কতটা পাওয়ারফুল আর কতটা শক্তিশালী। আপনি আবার তখন আবার হার মানেন না। হ্যাঁ, আইসে আমার জামাই, আমি নাকি তার কাছে হার মানবো? হ্যাঁ, আরে তোমার শ্বশুরই তো আমার কাছে পারে নাই। সেই তো সারা জীবন আমার পা ধুয়ে পানি খেয়েছে, সারা জীবন আমার কাছে মাপ চেয়েছে। হ্যাঁ, সেই তো আমার কাছে সারা জীবন মাপ চেয়েছে। সে বলেছে, ওগো আর না, আর পারতেছি না, মাপ করে দাও। হ্যাঁ, হ্যাঁ, তুমি মেয়ের জামাই, 2 দিনের চ্যাংরা, তুমি আমাকে খবর করবে? হ্যাঁ, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে জামাই, আমার হাসি পাচ্ছে। তুমি তুমি আসো, আজকে দেখবো তোমার কত পাওয়ার, তোমার কত মুরদ। মোবাইলে খালি বড় বড় কথা। হ্যাঁ, হ্যাঁ, আজকে তুমি আসো। আর সাদিয়ার কাছে কত যাও, এর কাছে কত যাও, আজকে জামাই তোমাকে আমি দেখে নিব। আরে তোমার শ্বশুর, হ্যাঁ, তোমার শ্বশুর তোমার চেয়ে কত শক্তিশালী সে পুরুষ। সে আমার কাছে হার মানে, আমার পা ধুয়ে সালাম করে সে পানি খায়। আর তুমি 2 দিনের চ্যাংরা, হ্যাঁ, এখনো নাকে টিপ দিলে দুধ বাড়িব, তুমি আইসো আমার সাথে করতে? হ্যাঁ, আজকে আসো, তোমার কত হইছে আজকে আমিও দেখে নিতাম। ঠিক আছে, মোবাইলে আর এত আলাপ করি না, আমি রাখি। ওই আমার মেয়ে ফোন দিচ্ছে, তুমি আসো, আমি রেডি হয়ে আসি।